এটা আসলে আফটার 40 ইয়ার্স 40 বছরের বয়সের পর থেকে পুরুষদের ধীরে, ধীরে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হতে থাকে। কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলেই যে একদম সমস্যা বা এটাকে একটা কোনো একটা রোগ মনে করা এটা কিন্তু ঠিক না। যখনই আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে আপনার লক্ষণ তৈরি করবে এবং কমপ্লিকেশন তৈরি করবে, তখনই কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য আপনার ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া এবং আপনার রোগ নির্ণয় করা এবং সঠিকভাবে তার চিকিৎসা করা, উপদেশ নেওয়া তখনই দরকার হয়ে পড়ে। এবং এট দ্য সেম টাইম প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেই যে আপনার কারো ক্যান্সার হয়ে গেছে সেটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডে যখনই সিম্পটম শুরু হবে তখন কিন্তু কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারও আমরা এর মধ্যে থেকে ডায়াগনোসিস করতে পারি। বাট প্রোস্টেট ক্যান্সার ইউজুয়ালি আফটার 50-60 ইয়ার্স বাট enlargement of the prostate, benign enlargement usually after 40 years. স্যার সেক্ষেত্রে একজন রোগী কিভাবে বুঝবেন যে উনি প্রস্টেটের কোনো সমস্যা ভুগছেন? আসলে স্পেসিফিকলি রোগী বুঝতে পারবে না যে তার এটা প্রস্টেটের জন্যই হচ্ছে কিনা এই সিম্পটম গুলা। যেই লক্ষণগুলো হয় এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি বা ইউরোলজির ভাষায় বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। একসময় আপনারা সার্জারির বইতে পড়েছিলেন, বেলিজ এন্ড লাভে পড়েছেন প্রোস্টেটিজম। বাট সেই প্রোস্টেটিজম শব্দটা কিন্তু এখন আর ইউজ করা হচ্ছে না। দ্যাট ওয়াজ স্পেসিফিক ফর দ্য প্রস্টেট গ্ল্যান্ড ডিজিজ। বাট এখন ধারণা করা হয় যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের যে অর্গানগুলো রয়েছে ইউরিনারি ব্লাডার, প্রস্টেট, ব্লাডার নেক, ইউরেথ্রা এবং সাম নিউরোলজিক্যাল কন্ডিশন যাদের স্ট্রোক হয়, ডায়াবেটিক পেশেন্ট, তারপরে ওভার অ্যাক্টিভ ব্লাডার, সামটাইমস ইন টিউবারকুলোসিস, সামটাইমস ইন ব্লাডার ক্যান্সার, এরকম অনেকগুলো রোগ রয়েছে যেগুলোতে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম তৈরি হয়। অর্থাৎ এটা হলো কিছুটা রোগী বলবে যে তার ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের চাপ ধরে রাখতে না পারা, দিনের বেলায় অনেক বারবার ফ্রিকুয়েন্টলি প্রস্রাবে যাওয়া এবং রাতে বেলা ঘুম থেকে জেগে বারবার প্রস্রাব করা। প্রস্রাব যখন করতে যায় তখনই শুরুতেই প্রস্রাব আসতে একটু দেরি হওয়া, প্রস্রাব শুরু করলে ধীর গতিতে আসা এবং প্রস্রাব করতে একটু বেশি সময় লাগা এবং প্রস্রাব করার মাঝখানে মনে হবে যে এই বন্ধ হয়ে গেল, আবার একটু জোরে প্রেসার দিলে প্রস্রাব আসা। তারপরে এইভাবে করতে করতে অনেক সময় লেগে দিয়ে প্রস্রাব করার পরে এক সময় মনে হবে যে না প্রস্রাব করলাম কিন্তু মনে হয় যেন কিছু থেকে গেল প্রস্রাব। এই যে অনুভূতিগুলা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো আমাদের ভাষায়, একটা হলো ইরিটেটিভ সিম্পটম, আরেকটা হলো ভয় অবস্ট্রাকটিভ সিম্পটম। অর্থাৎ এই দুইটা সিম্পটম যখন লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো ডিজিজের জন্য হয় তখনই আমরা বলে থাকি যে এই লক্ষণগুলা এর মধ্যে কেউ কেউ আবার প্রস্রাবের সাথে আপনার রক্ত যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট বা এই অ্যাসোসিয়েট লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যে অর্গানগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এরকম সমস্যাগুলো নিয়ে আসতে পারে। সেটা স্টোন ডিজিজও অনেক সময় হয়ে থাকে, হেমাচুরিয়া অর্থাৎ রক্ত যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, মূত্রথলির টিউমারের জন্য হয়ে থাকে। সো এই ধরনের যখন রোগীরা আমাদের কাছে এই লক্ষণগুলা নিয়ে আসে তখন আমাদেরকে তার প্রপার একটা হিস্ট্রি নেওয়া যে আপনার কবে থেকে এটা শুরু হয়েছে, কখন শুরু হয়েছে, হঠাৎ শুরু হলো কিনা, রক্ত যে যাচ্ছে সেটা কি আপনার ব্যথা মুক্ত রক্ত যাচ্ছে না ব্যথা সহ রক্ত যাচ্ছে, প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে কিনা, রাতে ঘুম থেকে কয়বার উঠছেন এবং এটাতে আপনার লাইফ স্টাইলের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, আপনার সিমটম গুলা কি বদারিং কিনা আপনাকে, এরকম অনেকগুলা কোশ্চেনারির মাধ্যমে আমরা স্পেসিফাই করি যে তার পার্টিকুলার সমস্যাটা কোন জায়গায় অ্যাজ এ ইউরোলজিস্ট। এরপরে আপনার যখন আমরা তার হিস্ট্রি নেওয়ার পরে তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি আছে কিনা লাইক ডায়াবেটিস, লাইক হিস্ট্রি অফ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ আমরা স্ট্রোক বলি কমন কথায়, তার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা, তার কোনো ব্যাক পেইন আছে কিনা, এই জিনিসগুলো আমরা তার যখন আমরা হিস্ট্রি থেকে এক্সপ্লেইন ডিফারেন্সিয়েট করি দেন আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু থিং। ওয়ান, আমি প্রথমেই বলেছি আপনাকে কিছু কিছু সমস্যা আছে কোইনসাইড করে। আমরা প্রথমেই দেখে নেই তার এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসটা ঠিক আছে কিনা।